তোর অমিত শাহ মোদী সরকারকে বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট, যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। আমরা যখন নিয়ান্ডারথাল ছিলাম, জঙ্গলে থাকতাম, হুহা করতাম, পাথর ঠুকে আগুন জ্বালাতাম, তখন আমাদেরও সার্টিফিকেট ছিল, প্যাপিরাস কাগজে লেখা। নেই অভিষেকবাবু আপনাদের? ছি। তাহলে আপনারা আমাদের মতো গুহাতেও থাকতেন না? তখন থেকেই ওই পুলিশ ঘেরা বাড়িতেই থাকতেন অত যুগ আগে। আপনি কি সুইট। দেখুন, আমার মনে হয় এই বাপটাপ এই ধরনের বিষয় নিয়ে না ওনার কোনো একটা মানে সমস্যা আছে। গণেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, অমিত শাহ থাকবে না, যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো। নির্বাচন কমিশনকে মাটি খুঁড়ে আনবো মানে এটা কি? সংবিধানের কাজ তিনি করছেন। পিসির দেখানো রাস্তা ধরলেন ভাইপো, এবং খুব খারাপ চিকিৎসা হচ্ছে ওনার। আমি বলবো অভিষেকবাবুকে ঠিক জায়গায় ডাক্তার দেখান, সেরে যাবে। কল্যাণবাবুরও হয়েছিল, সারছে। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন, গাছে পোস্টে বেঁধে রাখবেন। বিজেপি নেতাদের জন্য গাছ, ল্যাম্পপোস্ট এগুলো আর পাওয়া যাবে না। মানুষ ঠিক করে নিয়েছেন ওগুলোর সঙ্গে আপনাদেরই মানায়। বাড়ির সামনে থেকে অভিষেকবাবু, ববিবাবু, আপনারা যা গাছ আর ল্যাম্পপোস্ট রয়েছেন সরিয়ে ফেলুন। কিভাবে পশ্চিমবঙ্গের মানুষকে খেপাবেন, সিলেবাস ঘেঁটে গেছে স্যার আপনাদের। আমি তো মহালয় সিঁদুর খেলা দেখছি ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ধরনের ফ্রাস্ট্রেশনে আপনারা প্রমাণ করছেন যাবতীয় ভুতুড়ে ভুয়ো ভোটার, বিদেশি ভোটারদের মালিকানায় আপনারাই ছিলেন। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এই যে এসআইআর এর জন্য আত্মহত্যা করেছেন, স্পষ্ট করে পানিহাটিতে পরিষ্কার জল করছে 2002 সালের লিস্টে তার নাম। তাহলে যার নাম ভোটার লিস্টে রয়েছে তার আতঙ্ক কোথায়? এই চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, না মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, না রাজীব কুমারকে দিয়ে লিখেছেন, না অন্য কাউকে দিয়ে লিখিয়েছেন? এর আগে 50টা মানুষ মেরেছেন আপনার ইলেকশনে। কই জ্যান্ত মানুষগুলোর যখন ভোট দিতে পারে না, সেদিন আপনাদের তো মনে হয়নি? যখন ডেড বডিরা ভোট দেয় সেদিন তো গণতন্ত্র রক্ষার কথা মনে হয়নি? যেদিন এক গাদা টিচারের চাকরি আপনারা চুরি করেছিলেন, আপনি চুপ করেছিলেন। যখন এই শিক্ষকগুলো আত্মহত্যা করেছে, মারা গেছে, তখন সেদিন ভোটার চলে গেল কি করে মনে? একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। কেউ যাবে না। বাট ইয়ার কি মেরেছে, ইয়ার কি মেরেছে, মজা, বৃষ্টি ছেলে মজা করছে। আপনারা সিরিয়াসলি নেবেন। আপনারা চাল চোর, ডাল চোর, চাকরি চোর, মান চোর, ইজ্জত চোর শুধু নয় ভাই, আপনারা গণতন্ত্র চোর। আপনারা সংবিধান চুরি করবার চেষ্টা করছেন, সংবিধানের লাইন। কার অঙ্গুলি হিলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে? কি এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে? তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এত তুরীয় মার্গের এইরকম ধরনের সুপার ইন্টেলেকচুয়াল, সুপার ইন্টেলিজেন্ট মানুষ আমরা ভেবেছিলাম যে কুণাল ঘোষই বোধহয় শেষ জন্মেছে, তার জ্যান্ত মূর্তি তাকে দিয়েই উদ্বোধন করা হবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি কুণাল ঘোষকে কিভাবে হারিয়ে দেওয়া যায়। সম্ভবত কুণাল ঘোষ হয়তো 2-1 মাসের বা 1 সপ্তাহের জন্য মুখ্যমন্ত্রিত্বেরও চেষ্টা করছেন। কারা যেন বলেছে তৃণমূলের মধ্যে এসব হয়, আপনারা গিয়ে জিজ্ঞেস করে নিতে পারেন। তাতে বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায় রেগে গেছেন, তিনি লাফটা চ্যালেঞ্জারে কুণাল ঘোষকে হারাবার চেষ্টা করছেন। অনেক শুভেচ্ছা অভিষেকবাবু, নিশ্চয়ই লাফটা চ্যালেঞ্জারে আজে বাজে কথায় এবার আপনি কুণাল ঘোষকে হারিয়ে দেবেন। আর কত রক্ত চান গণেশ কুমার? আর কত রক্ত চান অমিত শাহ? এনারা কবে রক্ত চাইলেন? রক্তের যাবতীয় কোটা তো তৃণমূলের। পশ্চিমবঙ্গের মা বোনেদের রক্ত ঝরছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসদের রক্ত ঝরল। আর কত রক্ত চাই? মোথাবাড়িতে রক্ত ঝরছে, মহেশতলাতে রক্ত ঝরছে। ভোটকুশলী প্রশান্ত কিশোর, তার নাম, তার বাবা দাদুর নাম, খুব স্বাভাবিক কারণেই তিনি বিহারের মানুষ, বিহারি মানুষ, সেখানে থাকবেই। কিন্তু যখন পশ্চিমবঙ্গে ঝাড়াই বাছাই হলো, ডাবল নামটা পাওয়া গেল, তাতে আপনাদের ফোসকা পড়ে যাচ্ছে কেন? মানে ডাবল কার্ড আপনারা রেখে দেন। প্রশান্ত কিশোর তিনি জানিয়েছেন তিনি নাকি অ্যাপ্লাই করেছিলেন
তাহলে সেই অ্যাপ্লাই থেকে নাম কাটেনি কেন? কারা কাটেনি? আপনারা কাটেননি। এরা বরাবরই এই ধরনের বাপটাপ তুলে কথা বলে। প্রথমত তো এই ধরনের কথাবার্তা প্রমাণ দেয় যে কোনো শিক্ষিত বা রুচিশীল বা ভদ্র পরিবার থেকে উঠে আসা কেউ এই ধরনের কথা বলতে পারে না। বিশেষ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, গৃহমন্ত্রীর সম্পর্কে, কেন্দ্রীয় মন্ত্রীদের সম্পর্কে একটা কথাবার্তা বলছে কে? যার রাজনৈতিক পরিশ্রম বা মেহনত শূন্য, যিনি পিসির কোলে উঠে আলালের ঘরে দুলাল হয়েছেন, যার নামে দুর্নীতির অঢেল মামলা রয়েছে, যে কোনো দিন অ্যারেস্ট হতে পারেন প্রিভেনশন অফ মানি লন্ডারিং, হিসাব বহির্ভূত টাকার মালিক হবার জন্য। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তিনি যে বাপ তুলে তুলে কথা বলছেন, আমার নিজের মনে হয় যে কোনো একটা সমস্যা রয়েছে, না হলে উনি হঠাৎ বাপ তুলতে গেলেন কেন? এবং সবথেকে বড় কথা সেটা, এটা কোন ধরনের অসচেতন বা মূর্খামি যে ভাই, আমার যদি ভোটার লিস্টে, খুব সোজা নিয়ম, আমার যদি নাম থাকে তো মিটেই গেল এর আগে, আর যদি না থাকে তাহলে আমার বাবা মা বা আত্মীয় স্বজনের নাম থাকবে। তৃণমূল তাদের যেভাবে ভুতুড়ে এবং অদ্ভুতুড়ে ভোটার, যারা আকাশ থেকে টোপেছে টুপ করে, তাদের দিয়ে ভোটে জিতছে। কারণ তিনি হিন্দু বা মুসলমান কোনো মানুষ যদি সুস্থ মস্তিষ্কের হয়, পশ্চিমবঙ্গের যে ক্ষয়ক্ষতি এবং দেশের যে ক্ষয়ক্ষতি তারা করছে, সারা পৃথিবীতে এক দেশের মানুষ অন্য দেশের ঢুকে পড়ে নাগরিক হতে পারে না। আমি লন্ডন বা আমেরিকায় গিয়ে ইংরেজিতে কথা বললে আমি ইংরেজ হয়ে যাব না, ঠিক তেমনই বাংলাদেশি বা রোহিঙ্গারা এখানে বাংলা শিখে বা বাংলা বললে তারা যেমন বাঙালি হয়ে যায় না, এই যুক্তিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে জনগণ। তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়দের ছটফটানি দেখে, তাদের কুরুচিকর মন্তব্য, অসচেতন অশিক্ষিত মন্তব্য, ভয় দেখানোর হিংসার মন্তব্য, মেরে ঠ্যাং ভেঙে দেব। একজন মেয়র একটা কথা বলছেন, ট্যাং ট্যাং কোনো কিছু ভাঙতে হবে না, আগডুম আর বাগডুম হয়ে তারা নিজেরাই বাড়িতে বসে থাকবে। কোনো রাজনৈতিক দল, সেটা বিজেপি হোক, কংগ্রেস হোক, অন্য যে কোনো রাজনৈতিক দল হোক, কারুর ইচ্ছা বা অনিচ্ছায় ভারতের সংবিধানের লাইনগুলো লেখা হয়নি। আমার মনে হয় টাকা পয়সা গুনতে অত্যন্ত ব্যস্ত, সম্পত্তি করতে অত্যন্ত ব্যস্ত, যখন গরিব বাড়ির ছেলেরা গেঞ্জিও পড়তে পারছেন না, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক লাখ টাকা মাইনে পেয়ে যে প্রাসাদ বানিয়েছেন, জেনজিও সেজেছেন, তার পক্ষে বোধহয় সংবিধানের লাইন টাইনগুলো বোধহয় পড়া নেই। আপনারা প্রমাণ করে দিচ্ছেন। আমরা তো জানি না যাদের নাম বাদ যাবে তারা কারা, কোন দলের ভোটার, আমরা জানবো কি করে? পৃথিবীর তো কেউ জানে না, আপনারা জানছেন কি করে? তিনি বলেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে, যিনি অবৈধ ভোটার, ভুতুড়ে ভোটার নিয়ে সিপিএম এইভাবেই জিততো, এটা বন্ধ হোক, পার্লামেন্টে বুক ঠুকে বলেছিলেন, স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। আর আজকে তিনি জেতবার জন্য সেই রাস্তায় খুঁজছেন। আর তার বাড়ির ছানাপোনাদের, যাদের এখনো পর্যন্ত শরীরের ঘাম কত হয়েছে জানি না, মানুষের জন্য কথা বলে, তারা উল্টো পাল্টা কথা বলতে শুরু করেছেন। এবং মানুষের কাছে আমি দেখছিলাম বিভিন্ন বড় বড় ইলেকট্রনিক মিডিয়া বা পোর্টাল, সেখানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বক্তব্য নিয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষ কী চিৎকার করছে। আমি জানি না, এরা সারাক্ষণ টাকা গুনতে ব্যস্ত থাকে তো, এবং অত্যন্ত যত্ন করে নাপিত ডেকে নিজের দোকান চাঁচে, এরা কাটে না। আতঙ্ক তো যারা ভেজাল ঢুকেছে তাদের, আতঙ্ক তো যাদের নিজের নাম, বাপ ঠাকুরদার নাম বলতে পারছে না, তৃণমূলের কল্যাণে যারা হঠাৎ করে ইনপুট হয়েছে তাদের আতঙ্ক, ভূতেদের আতঙ্ক। প্রদীপ করের তো কোনো আতঙ্ক থাকবার কথা ছিলই না, নেইও। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলে দিলেন, আপনারা বাজার গরম করতে লাগলেন। প্রত্যেকটা বিষয় আপনারা দুর্নীতিগ্রস্ত এবং ফেল প্রমাণিত হয়েছে। কিভাবে পশ্চিমবঙ্গের মানুষকে খেপাবেন, সিলেবাস ঘেঁটে গেছে স্যার আপনাদের। বাংলা বাঙালি করলেন, বাংলা বাঙালি দেখে নিল, বাংলা এবং বাঙালিকে লুটে ঝেড়ে ফাঁক করে বড়লোক হয়েছেন আপনারা।
তাই আপনাদের আর মানুষকে টুপি পরাবার নেই। কেন্দ্রের বঞ্চনা নিয়ে আবার একটা সানাই বার করেছেন, কম দানি পোঁ করছেন, আওয়াজ কম বেরোচ্ছে, ওটাও লিক করে যাবে। সংযত হন, সঠিকভাবে কথা বলুন। যে দু একজন মানুষ আপনাদের ভোট টোট দেয়, সেটাতে দেখুন না কে কটা ভোট পায়। এত চিন্তা কিসের রয়েছে? প্রদীপবাবু ক্লাস 3 পাস বলে শুনতে পাচ্ছি, তার ডান হাতে 4টে আঙুল নেই। চিঠিকে লিখলেন, সেই চিঠি একটু পশ্চিমবঙ্গ পুলিশ দেখাবেন। যদি প্রদীপবাবুর হাতের লেখা বলে দাবি করা হয়, তাহলে প্রদীপবাবুর পুরনো নানান ধরনের লেখা বার করে দেখা হোক। এই চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, না মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, না রাজীব কুমারকে দিয়ে লিখেছেন, না অন্য কাউকে দিয়ে লিখিয়েছেন। আর মানুষকে আপনারা গুমরাহ করছেন। ফেঁসে গেলেন তো মৃতদেহ নিয়ে রাজনীতি করতে গিয়ে। আর আপনি বলছেন একে তাকে ধরে গাছে বেঁধে রেখে দেবেন। স্যার সরি, বিজেপি নেতাদের জন্য গাছ, ল্যাম্পপোস্ট এগুলো আর পাওয়া যাবে না। মানুষ ঠিক করে নিয়েছেন, ওগুলোর সঙ্গে আপনাদেরই মানায়। বাড়ির সামনে থেকে অভিষেক বাবু, ববি বাবু, আপনারা যা গাছ আর ল্যাম্পপোস্ট রয়েছে, এলাকায় হার্ডওয়ার্সের দোকান আছে, কে কোথা থেকে কি বাঁধবে কিচ্ছু বলা যায় না। আমরা চাই যে আপনারাও স্বাধীন গণতান্ত্রিকভাবে ভোটে প্রত্যেকেই লড়ুন। কে জিতবে না জিতবে আমরা কেউই জানি না। যে ভোটাররা ভুয়ো, তারা যে বাদ যাবে, তারা কাদের ভোট দিত আমরা কেউ জানি না। কিন্তু একমাত্র দল তৃণমূল, সে প্রমাণ দিয়ে দিচ্ছে। আমরাই ওই কার্ডগুলো নিয়ে ভোট দিতাম। তাই এই ভুয়ো, মারা যাওয়া, চলে যাওয়া, বিবাহিতা হয়ে যাওয়া কিছু মহিলার ভোটার কার্ড, এই সমস্ত কার্ড নিয়ে আমরাই ভোট দিতাম। ওনারা একটা ওভার কনফিডেন্সে ভোগেন যে পুরো মুসলমান সমাজ, ইমাম সাহেবদের একটা অংশের যেভাবে তারা ম্যানেজ করে সারিয়া আইন মেনে তাদের ফ্যামিলির সম্পত্তি বা সম্পর্ক মুসলমানীকরণ বা দফন বা কবর হওয়া অবধিও নির্ভর করে বলে তাদের কোনো কিছু পাইয়ে দিয়ে জোর করিয়ে লিফলেট বিলি করিয়েছিলেন 24-এ। অর্থাৎ যদি ইমাম সাহেবরা কাফের না বানিয়ে দেবার ভয় দেখাতেন, যদি না তারা মুসলমান শিক্ষিত সমাজ, যারা এই অন্যায়ের বাইরে গিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক শিক্ষিত হয়ে মুসলমান সমাজকে তুলে ধরবার চেষ্টা করছেন পরিশ্রমের মাধ্যমে, তাদেরও হিন্দু ছেলেগুলোর মতো মেরে রক্তাক্ত হতো না কেন টিচার হবি বলে বিকাশ ভবনের সামনে। আমার মনে হয় যে তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, ববি হাকিমদের চেনেন। ইনশাল্লাহ সামনে ऐसे দিন আয়েগা আধা বাংলা উর্দু বলেগা। মানে সামনেই একটা দিন আসছে যেখানে অর্ধেক বাংলা উর্দু বলবে। আমি বলিনি, ববি হাকিম বলেছিলেন, যিনি ভবানীপুরের খিদিরপুরের দিকে তাকিয়ে আঙুল দেখিয়ে বলেছিলেন মিনি পাকিস্তান হ্যায় ইয়ে। প্রেস মিডিয়াকে কেউ ভুলে যায়। আপনারা কি কি অন্যায় করছেন? যদি ভুল কেউ করে থাকে, তার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই ধর্ম পেশানা বিচার করে তার শাস্তি দেওয়ার কথা। কিন্তু সেই রাস্তায় না গিয়ে আপনারা যে রাস্তায় গেছেন, ভুলে যাবেন না যে একটা ভালো সংখ্যক ইমাম সাহেব রয়েছে যারা টাকার কাছে বিক্রি হয় না। আজকের দিনের আমাদের যারা আধুনিক মুসলমান, যারা এই দেশটাকে নিজের দেশ মনে করে, ভারত পাকিস্তানের খেলা হলে বা পেহেলগাঁওতে পাকিস্তানের উগ্রবাদীরা সরকারের মদতে সে দেশের শাঁখা সিঁদুর দেখে যখন হিন্দুদের মারা হয়, যখন যাদের দুঃখ প্রকাশ করেন এটা ঠিক হয়নি, তারাও কিন্তু আপনাকে চিনে রেখে দিয়েছে, আপনাদের চিনে রেখেছে। সাবধানে থাকবেন। এই আমি যেখানে গেলাম আজকে, সেখানে জায়গার নাম আমাদের মল্লিকপুর, মল্লিকপুরে, দক্ষিণ 24 পরগনায় মা জগদ্ধাত্রীর মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। সেটা নিয়ে আমাদের যে ভাই প্রতিবাদ করেছিল তাদেরকে মারধর করেছে লোকাল এমএলএ। না 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 না, তিনি তৃণমূলী এবং সনাতনী, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। সেখানে যে মন্দির বাজারের বাবা শিবের যে মন্দির রয়েছে, তার ওখানেই প্রতিবারের মতো এবার জগদ্ধাত্রী পুজো করতে দেওয়া হয়নি। কেন করতে দেয়নি তৃণমূল? কারণ মা জগদ্ধাত্রী আসেন একটা মতে, মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করে ফেলেছিলেন, তখন দেবকুল একটুখানি বেশি ওভার কনফিডেন্স নাকি হয়ে গিয়েছিলেন, তারা একটু আনন্দে মত্ত হয়ে গিয়েছিলেন, একটু অহংবোধ চলে এসেছিল, একটু কোথাও যেন ক্ষমতার আনন্দ তাদের চলে এসেছিল। সেটাকেই যাতে দমন করা যায় এই জগতের ধাত্রী হিসেবে
মনে করাতে যে তুমি দায়িত্বে রয়েছে, ক্ষমতায় নয়। যখন দায়িত্বের সঙ্গে পেশি আর অর্থের হুঙ্কার যোগায় তখন সেটাকে ক্ষমতা বলে। তাই মা জগদ্ধাত্রীকে পছন্দ করেনি তৃণমূলের নেতারা। তাই আমাদের সনাতনী ভাইরা যখন পুজো করতে গেল, কোর্টের নির্দেশে পুজো হচ্ছে, তারা পুজো করতে দেয়নি। ওখানে লোকাল এমএলএ মারধর করেছে, তাকে দেখতে গেছিলাম ডায়মন্ড হারবার হসপিটালে। যদিও প্রচুর সনাতনী এসে উপস্থিত হয়েছিলেন, শুধু সনাতনী নয়। আমি যখন কথা বলছিলাম সেখানে আমার মঞ্চের পাশে প্রচুর ইসলাম ধর্মের যে মানুষেরা এই দেশটাকে নিজের দেশ মনে করেন, যারা এসআইআর নিয়ে আতঙ্কিত নয় কারণ তারা বাংলাদেশি বা রোহিঙ্গা নন, আমার দেশের সাচ্চা মুসলমান, তারা দাঁড়িয়ে আমার বক্তব্য শুনছিলেন।